আমরা এই ফোল্ডারের মধ্যে জব 2 নামের একটা ফোল্ডার তৈরি করব নাকি? জব 2 নামের একটা ফোল্ডার তৈরি করলাম। এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল করব যেটা হচ্ছে এক্সেল ফাইল। আমরা এক্সেল ওপেন করে সেখান থেকে করতে পারি, অথবা নিউ থেকে এক্সেল ওয়ার্কশিট নিতে পারি, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আমরা এখানে আজকে যেহেতু করব কি জব, যদিও এখানে নাম জব 2 দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি, কিন্তু আজকে আমরা ইনভয়েস করতেছি, ইনভয়েস নামটা দিয়ে দিচ্ছি এবং প্রয়োজনে ক্লাস নাম্বার দিয়ে দেই। আমি এইভাবে দিয়ে একটা ফাইল ওপেন করলাম, একটা ব্ল্যাঙ্ক ফাইল, তাই তো? আমরা সবাই এটুকু পারি। আমাদের ইনভয়েসের যে স্যাম্পল, এই স্যাম্পলের মতো করে আমরা তৈরি করে নিতে পারি। তো যদি তৈরি করে নেই তাহলে সবার উপরে নামটা আমরা নিব, নামটা নিলাম। এরপরের যে নামটা আছে নামটা নিলাম। সবার উপরে ইনভয়েস লেখাটা যদি রাখতে চাই, আমরা এটার জন্য একটা নিয়ে নিলাম এবং কম্পিউটার সেলস অ্যান্ড অ্যাক্সেসরি সেলস অ্যান্ড সার্ভিস এই লেখাটাকেও নিয়ে নিলাম। আমরা একটু দেখতেছি কিভাবে করব, ঠিক আছে? এরপরে একটা ইনভয়েস লেখা আবার আছে, আমরা একটু ফরম্যাটিংটা দেখি আগে। ইনভয়েস লেখাটা আবার লিখলাম। এরপরে আমরা দেখি এখানে কি আছে, একটা কলাম, দুইটা কলাম, সবাই খেয়াল করি, তিনটা কলাম, চারটা, পাঁচটা, টোটাল 6টা কলাম আছে। টোটাল 6টা কলাম আছে এখানে। রো এর পরিমাণ কয়টা? রো হয়তো একাধিক থাকতে পারে, আমরা রো এর হিসাবটা পরে করি। 6টা কলাম তো হবে আমাদের, তাই তো? 6টা কলাম হবে না? তা আমরা যদি সেই চিন্তা করি তাহলে 6টা কলাম, 1 2 3 4 5 6, এই 6টা কলাম, এই নিচে রো এর পরিমাণ যত হোক, এইটুকু আমরা বর্ডার করে নিলাম শুরুতেই। এইটুকুই তো হবে। তো এরপরে সিরিয়াল নাম্বার, এই উপরে 2টা রো আছে, তৃতীয় নাম্বার রোয়ে আসে সিরিয়াল নাম্বার হয়েছে, তাই না? তো তৃতীয় নাম্বার রোয়েই আমরা সিরিয়ালটা লিখি, এই তৃতীয় নাম্বার রো, তাই তো? এরপর আছে প্রোডাক্ট আইডি, আমরা প্রোডাক্ট আইডি লিখলাম। এরপরে আছে প্রোডাক্ট নেম, এটা আমরা দেখে দেখে লিখে নেব, কিন্তু এই মুহূর্তে আমি কপি পেস্ট করতে পারতেছি যে বিধায় কপি পেস্ট করছি, তাই নাকি? এরপরে কোয়ান্টিটি লিখে নিলাম। তারপরে কি, রেট অ্যামাউন্ট, রেট অ্যামাউন্ট। আমরা বুঝতে পারছি এটুকু? এরপরে এই উপরেরটা আছে ডেট, এরপরে মোবাইল নাম্বার, তাই নাকি? আমরা এই উপরেরটা ডেট লিখলাম, এটা মোবাইল নাম্বার লিখলাম। আমরা এটুকু নরমালি সবাই পারি। এই পাশে কাস্টমার নেম, এই পাশে অ্যাড্রেস, এটাও আমরা লিখে নেই, কাস্টমার নেম অ্যাড্রেস লিখে নিলাম এটাও। এরপরে আর যা আছে
সিরিয়াল 1 2 3 এভাবে হবে, সিরিয়াল নিয়ে কোনো ঝামেলা নাই, আমরা সিরিয়ালটাও দিয়ে দিই। 10 পর্যন্ত দিয়ে দিলাম, 10 পর্যন্ত আছে, তাই নাকি? এরপরে এই জায়গাটায় দেখেন 1 2 3 4টা সেল নিয়ে এইটুকু মার্জ করা আছে না, এই 4টা সেল 10-এর পরে 4টা সেল আছে, আমরাও এই 10-এর পরে 4টা সেলের জায়গা এইটুকু নিয়ে নেই। 4টা নিয়ে আমি আরো 4টাকে কি করলাম, বর্ডার করলাম। নিচে আরো একটা আছে সম্পূর্ণ জুড়ে, তার মানে আরো একটাকে আমি বর্ডার দিলাম, তাই তো? এখন এইখানে লেখা আছে গ্র্যান্ড টোটাল লেখা আছে দুইটা সেল মিলে, বুঝতে পারছেন? কোয়ান্টিটি এবং রেট দুইটা সেল মিলে গ্র্যান্ড টোটাল না? তো এটা হচ্ছে 10-এর পরের ঘরটা, তার মানে এই যে 10-এর পরে এই দুইটা মিলেই তো দুইটা সেল মিলে একটা হয়েছে, দুইটা সেল মিলে একটা, এখানেও দুইটা সেল মিলে একটা, মার্জ সেন্টার করে দিলাম, এটাও মার্জ সেন্টার, এটাও মার্জ এন্ড সেন্টার, তাই নাকি? এমন ছিল, এখানে লেখা ছিল কি গ্র্যান্ড টোটাল ডিসকাউন্ট ভ্যাট টোটাল, গ্র্যান্ড টোটাল ডিসকাউন্ট ভ্যাট টোটাল, এটাই তো ছিল। এবং এই পাশের সম্পূর্ণটা মার্জ করা এবং নিচের সম্পূর্ণটা মার্জ করা, তো আমরা একইভাবে এই সম্পূর্ণটা ক্লিক করে মার্জ করে দিলাম, এই সম্পূর্ণটা ক্লিক করে মার্জ করে দিলাম, আমাদের কি এটার মতো হয়ে গেছে। বাকি ফরম্যাটিংটা আমরা করে নিতে পারবো। তো এবার উপরের থেকে ফরম্যাটিংটা শুরু করি, উপরের দিকে দেখতে যেমন তেমনটা শুরু করি। প্রথমটা বোল্ড করা আছে, তাই নাকি? সবার উপরে ইনভয়েস আছে, এটা বড় আছে, আচ্ছা এটা বড় আছে অনেক, এবং এটা আছে কোথায়, সেন্টারে, তাই নাকি? এই সম্পূর্ণ সিলেক্ট করে মার্জিন সেন্টার করে দিলাম, এই যেটুকু এটুকু একই রকম আছে, শুধু বোল্ড করা আছে উপরের অংশটা, এইটাকে বোল্ড করে দিলাম, বাকিটুকু যেরকম সেরকমই থাকুক, এইটুকুকে আমি মার্জিন সেন্টার করে দিলাম। এই যে কম্পিউটার অ্যাক্সেসরি অ্যান্ড সেলস এই লেখাটাকে মার্জিন সেন্টার করলাম, মার্জিন সেন্টার হয়ে গেল। এটাকে ফিল দিলাম আমি ব্ল্যাক কালারের এবং টেক্সট দিলাম হোয়াইট কালার। এরপরে ইনভয়েস, এটাও আছে সেন্টারে, সম্পূর্ণ সিলেক্ট করে মার্জিন সেন্টার করে নিলাম। এই ইনভয়েসের এখানে একটা আন্ডারলাইন আছে, আমরা চাইলে এই মুহূর্তে আন্ডারলাইনটা দিতেও পারি, দিয়ে দিলাম, তাই নাকি? এই যেটুকু কাস্টমার নেম থেকে শুরু করে এই যে ডেট, এই অংশটুকুকে কোনো বর্ডার নাই নাকি? তাহলে আমরা এই কাস্টমার অংশ থেকে এইটুকু বর্ডার সারা বাদ দিয়ে দেবো, বর্ডার নো বর্ডার করে দিব। কিন্তু এদিকে আবার বর্ডার থাকবে, এদিকে ওই নো বর্ডার করার ফলে এটার উপরের সাইডের বর্ডারটা চলে গেছে, এইটুকুকে আমরা অল বর্ডার করে দিই, তাহলে টপ বর্ডার হয়ে যায়। ডেটের এইটাও করতে হবে, তো এটুকু করলাম আমরা ওটার মতো করে, আমরা দেখি ওটার মতো কাছাকাছি হয়েছে, যা হয়েছে এনাফ। এখন প্রশ্ন দেখি, স্যাম্পলের মতো করে আমরা করে ফেলছি, আমরা প্রশ্ন এখন পর্যন্ত যাই নাই, আমাদের স্যাম্পল রেডি। যদি ছোট করার প্রয়োজন হয় একটু রো ছোট করে নিলাম, এটাও ছোট করার প্রয়োজন হলে এটাকেও ছোট করে নিলাম, এই ছোট করতে পারি। এটা আমরা যখন একটা কলাম এবং দ্বিতীয় কলামের মাঝখানে নেওয়ার পরে এটা কিন্তু বড় ছোট করা যায়, তেমনি রো বড় ছোট করা যায়। যদি এটাকে বড় করার প্রয়োজন হয় এভাবে বড় করে নেব। তো স্যাম্পলের মতো করে আমাদের প্রায় হয়ে গেল। স্যাম্পলে এই যেভাবে আছে, এই স্যাম্পলের পরে এই যে শুরু ফন্ট সাইজ ইজ মেনশন,
ফন্ট সাইজ মেনশন করা থাকবে যে কত সাইজ হবে ফন্ট। তো ফন্ট সাইজ মেনশন করা যদি থাকে সেখানে কি থাকতে পারে, আমরা আমাদের কাজের এখানটায় আসি। ইনভয়েস এটা থাকতে পারে 20 বা 22, বোল্ড করার কথা বলা থাকতে পারে। এই প্রথম যে হেডলাইন এটা তো গেল এই ইনভয়েস, এরপরে এই অংশটা এটা থাকতে পারে 12 বা 13, এইটা থাকতে পারে 10, এরপরে বাকি সব ফন্ট থাকতে পারে 11 সাইজ। অলরেডি 11 আছে, 11ই থাকবে। এবং ফন্ট টাইপের বা ফন্ট নেম বলতে পারে ভিন্ন। ফন্ট নেম ভিন্ন বললে আমরা সেই অনুযায়ী ফন্ট নেম অন্য কোনো ফন্ট যেটা বলবে সেটা আমরা দিয়ে দিব। যদি আমাদের এখানে কোনোভাবে ওই ফন্টটা না থাকে, আমরা অ্যাসেসরের সাথে কথা বলে ফন্টটাকে পরিবর্তন করে নিতে পারবো। মানে অ্যাসেসরকে বলতে পারবো যে স্যার আমাদের কম্পিউটারে এই ফন্টটা নেই, তখন সে বলবে অন্য আরেকটা ফন্ট ব্যবহার করতে। এটা তো আমরা বুঝি। তো আমরা এইখানে কিন্তু একটা ফন্ট আর নিচে কিন্তু আরেকটা ফন্ট, নিচে হচ্ছে নিকোশ ফন্ট, উপরে হচ্ছে ক্যালিব্রি ফন্ট। এইটাকে বললো অন্য আরেকটা ফন্ট দিতে, একটু ডিজাইন ফন্ট দিতে বললো, যদিও নাও বলতে পারে, দিয়ে দিলাম আরেকটা ফন্ট। এই ইনভয়েস এটাকে একটু বড় করতে বলতে পারে, এটাই ফন্ট দিতে বলতে পারে, অন্য কিছু এরিয়াল ব্ল্যাক দিতে বলে, আমরা এরিয়াল ব্ল্যাক দিয়ে দিলাম। এই যে ফন্টগুলো দিলাম, আমরা কি এটা দিতে পারবো না সবাই? এরপরে সম্পূর্ণটা একটু বড় করে নেই, দেখতে আর একটু সুন্দর লাগবে। এটাকে সেন্টার করে নেই, সেন্টার হয়ে গেল। তো মূল কাজটা এখন পর্যন্ত শুরু হয় নাই, আমরা কিন্তু শুধুমাত্র স্যাম্পলের মতো করে আমাদের ফরম্যাটটাকে সাজাইছি। আর কিছু করছি কি, ফন্ট সাইজ মেনশন, আমরা ফন্ট সাইজটাও সেভাবে করলাম। লোগো সাইজ 1/1.05, এটা হচ্ছে 1 ইঞ্চি বাই 1.05 ইঞ্চি, ঠিক আছে। এই লোগোটা দিতে বলবে, কোন কর্নারে দিতে বলবে সেটাও এখানে লেখা থাকবে, অথবা স্যাম্পলে যেটা দেখতে পাই সেই স্যাম্পলের মতো করে এই জায়গাটা একটা লোগো হবে। এখন আমরা লোগো কিভাবে নিব? আমাদের কাছে লোগো আছে? আমাদের কাছে লোগো তো নাই, আমাদের কম্পিউটার হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই, কোনো ফাইল নাই, কিন্তু আমাদের লোগো দিতে বলছে। লোগো কই পাবো? বানাবো এখানে? অবশ্যই বানাবো, তাই না? কি করব, আমাদের ডেস্কটপে আসবো, একটা স্ক্রিনশট নেব। কিভাবে? উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিন ক্লিক করলে একটা স্ক্রিনশট হয়ে যায়। স্ক্রিনশট হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের ফাইলে আসলাম, এই ফাইলে থাকা অবস্থায় আমরা ইনসার্টে যাব, পিকচারে যাব। এখানে পিকচারে এই যে আপডেট ভার্সনগুলোতে এইরকম পাবেন, প্লেস ইন সেল, প্লেস ওভার সেল। তো আমরা নর্মালি প্লেস ওভার সেলটাই করব। পিকচার প্লেস ওভার সেল থেকে দিস ডিভাইস, এটা আপডেট ভার্সনে পাবো, আপনারা নাও পাইতে পারেন। আমরা পিকচারে যাব, পিকচার ফোল্ডারের ভিতরে স্ক্রিনশট নামের একটা ফোল্ডার পাবো, সেই ফোল্ডারের ভিতরে ফাইল থাকবে। এই মাত্র যে স্ক্রিনশটটা দিলাম এটাই, বুঝতে পারছেন? এখন এই স্ক্রিনশটটা অনেক বড় হয়ে গেল না? এত বড় কি স্ক্রিনশট দিব? ছোট করতে থাকবো, ছোট করে একেবারে একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত নিয়ে আসি। আনলাম এই পর্যন্ত, মনে করলাম আনলাম, এখানে ধরে নেই এইটাই লোগো। কিন্তু আমাদের বলছে কি সাইজ কত দিতে বলছে? 1 ইঞ্চি বাই 1.05 ইঞ্চি, তাই নাকি? আবার একটু দেখি এইটার সাইজ আমরা কোথায় পাবো। পিকচার ফরম্যাটে অলরেডি আছে, কর্নারে এ পাশে 1 ইঞ্চি দিলাম, এ পাশে 1.05 আছে, এই পাশে আবার 1.05 দিলাম, এই পাশে কি আছে? তাহলে কি করতে হবে আমাদের? এটাকে একটা অ্যাসপেক্ট রেশিও আছে, এটাকে লক করা আছে, এটা আনলক করতে হবে। এই সাইজের অ্যারো সাইনে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে লক অ্যাসপেক্ট রেশিও, এটাকে আনচেক করে ক্লোজ করে দিলেই হবে। আনচেক করে দিলাম। এখন নিচেরটা অলরেডি 1.05 আছে, নিচেরটা আমাদের এটাই থাকবে, উপরেরটা বাড়ালেই কমালেই হয়ে যাবে নাকি? উপরেরটা এখন 1 ইঞ্চি দিয়ে দেই, নিচেরটা যা থাকার তাই আছে। এইটাই আমরা এখানে ব্যবহার করবো, এটাই আমাদের লোগো। ওকে, আমরা লোগো পেয়ে গেলাম। এরপরে কি? ডেট ইজ ইউজিং ফরম্যাট,
ডিডি এমএম ওয়াই 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 ওয়াই, এটা একটা ফরম্যাট। ডেট, মান্থ, ইয়ার, এটা হচ্ছে একটা ডেট ফরম্যাট। এখন কারো কম্পিউটারে আগে মাস আসে, মাস থাকলেও আমরা যদি এই ফরম্যাটটা ব্যবহার করি তাহলে আগে ডেটটা দেখাবে। তো আমরা এই ফরম্যাটগুলো নিয়ে একটু দেখি এবার। আমাদের এই ডেটের এইখানেই তো ডেট ফরম্যাটটা দিতে বলছে, তাই নাকি? এই জায়গায় যদি আজকের ডেটটা দেই, আজকের ডেট আমার এন্ট্রি হয়ে গেছে, ডিডি ওয়াই ওয়াই এম এম, সরি ডিডি এম এম ওয়াই ওয়াই হয়েছে, কিন্তু এখানে 4টা ওয়াই চেয়েছে, তার মানে ফুল মাসের মানে বছরের নামটা চেয়েছে। আমরা এই ডেটের এখান থেকে নর্মালি ডেট এইটাই, আমরা অ্যারো সাইনে ক্লিক করলে এই ডেটের আন্ডারে কি কি আছে সেটাও দেখা যায়, তাই নাকি? অথবা কাস্টমে গেলে এখান থেকে অনেক কিছু দেখা যায়। এই যা দিচ্ছে এটা প্রত্যেকে এক একটা ফরম্যাট। আমরা এই যদি জেনারেল রাখি তাহলে এটা হচ্ছে জেনারেল ফরম্যাট, আমরা যদি এটা নাম্বার রাখি এটা নাম্বার ফরম্যাট, এটা যদি ডেট রাখি তাহলে ডেট ফরম্যাট। তো এখন আমাদের যেহেতু একটা ফরম্যাটের নাম দিয়ে দিছে, এই ফরম্যাটটাই আমরা ইউজ করব। যদি আমাদের এমএম থাকতো আগে তাহলে ফরম্যাটটা কেমন হতো? মাস আগে যেত, 2 আগে আসার কথা ছিল। তাহলে তো আমরা এটা কিভাবে দিব? এই অ্যারো সাইডে ক্লিক করে সরাসরি কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এই জায়গাটায় যা দিব সেটাই হবে, ডিডি এমএম ওয়াই 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 4টা দিয়ে দিলাম। আমার ডেটটা কি ওইভাবে দেখাচ্ছে? যদি এটা পরিবর্তন করে কাস্টমের এই জায়গাটায় আগে ওয়াই ওয়াই দেই, দেখেন কি হয়, ওয়াই ওয়াই এমএম ডিডি দিয়ে দিলাম, আমাদের কিন্তু এভাবে দেখাবে। মানে এইখানে আমরা যে ফরম্যাটটা ব্যবহার করব সেই ফরম্যাটটা হবে। এখানে যদি ফরম্যাট ব্যবহার করি এমএম আগে এবং ডিডি, আর কিছু ব্যবহার করব না এইটুকু, তাহলে আমার সেই অনুযায়ী এটুকুই দেখাবে। আমি ওখানে কিচ্ছু ব্যবহার করব না, শুধু এমএম ব্যবহার করব, শুধু মাসটাই দেখাবে। তো ফরম্যাটিং এর ব্যাপারে আমাদের যেটা চাইবে সেইটা আমরা ব্যবহার করব। আমরা ডেট ফরম্যাট ব্যবহার করলাম, আমাদের যেটা বলছে সেটাই করলাম। আমরা ডেট ফরম্যাটে অন্য আরো কি কি ব্যবহার করা যায় সেটাও কি দেখে নিলাম। কি কি ব্যবহার করা যায় সেটা দেখলে এই দেখেন নিচের দিকে আছে ওয়াই ওয়াই আছে, এম এম আছে, এই প্রত্যেকের এক একটা ফরম্যাট। স্পেশালে গেলে কিছু ফরম্যাট পাবেন, শুধু ডেটের ভিতরে গেলে ডেটের ভিতরেও কিছু ফরম্যাট আছে। এখানে দেখা যায় যে 14 মার্চ মানে হচ্ছে এটা ডিডি এম এম, 14 মার্চ 12 এটা হচ্ছে ডিডি এম এম ওয়াই ওয়াই। এরকম করে অনেক ফরম্যাট আছে, টাইম সহ ফরম্যাট আছে। তো আমাদের যে ফরম্যাটই থাকুক আমরা আপাতত কাস্টম ফরম্যাটে কোনটা রাখতে চাচ্ছি, যেটা আমাদের বলছে, যেটা বলছে সেটা রাখতে চাচ্ছি, ডিডি এম এম ওয়াই 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 ওয়াই। আমরা রেখে জাস্ট ওকে ক্লিক করলাম, আমাদের ডেট ফরম্যাট হয়ে গেল। এরপরে মোবাইল নাম্বার ভ্যালিডেশন 11 ডিজিট এটা বলেছে। এখন 11 ডিজিটের মোবাইল নাম্বার দরকার, তাই নাকি? আমরা এই জায়গাটায় মোবাইল নাম্বার যেহেতু লিখতে হবে, আমরা এটাকে আগেই করব টেক্সট, তাই নাকি? টেক্সট করব, এবার ভ্যালিডেশন করব। ডাটা মেনুতে গিয়ে ভ্যালিডেশন, এখান থেকে যাব হচ্ছে টেক্সট লেন্থে, টেক্সট লেন্থ থেকে ইকুয়াল 11। ওকে, আমাদের এখন 11 ডিজিট এন্ট্রি হবে, এর বাইরে অন্য কোনো কিছু এন্ট্রি হবে না। 11 ডিজিট এন্ট্রি হয়েছে। যদি একটা ডিজিট কমিয়ে দেই এন্ট্রি হবে না, একটা ডিজিট যদি বাড়িয়ে দেই তাও এন্ট্রি হবে না, 11টা এন্ট্রি হবে। আমরা এই দুইটাকে একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে দেই, দেখতে একটু সুন্দর লাগবে। গেল এটা, আমরা বুঝছি এটুকু? সবাই বুঝছি কিনা? প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন ডিজিট 5 ডিজিট হতে হবে, ইউনিক নাম্বার হতে হবে। এখন আমরা আসলাম প্রোডাক্ট আইডিতে, আমাদের স্যাম্পলে দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট আইডি আছে। এখন প্রশ্ন হলো প্রোডাক্ট আইডি কি, আমরা কি বুঝি?
আমরা একটু এটা থিওরিক্যাল নিয়ে বিষয় আলোচনা করি, আমরা এটা রেকর্ডে রাখতেছি না প্রোডাক্ট আইডি সম্পর্কে। তো এবার একটু বুঝি প্রোডাক্ট আইডি আমরা যদি এখানে লিখি, প্রোডাক্ট আইডি লিখলেই যে আমাদের এখানে নামটা কি শো করবে? আমাদের একটা তালিকা থাকতে হবে না? তালিকাটা আমাদের যে বড় বড় সুপার শপ থাকুক, বড় বড় এক্সেলের ফাইল থাকুক, সেখানে একটা তথ্য লিখলে বাকি যে তথ্যগুলো চলে আসে, আমরা সেটা কিভাবে করতে পারি মনে পড়ে কিছু? আমরা কোন ফাংশনের মাধ্যমে এটা করতে পারি? হ্যাঁ, ভিলুকআপ আমরা শিখেছিলাম। ভিলুকআপ মনে আছে? আমরা একটা তথ্য খোঁজ করলে বাকি তথ্য চলে আসছে, তার মানে আমরা এখানে ভিলুকআপের মাধ্যমে করতে পারি। এখন কথা হলো ভিলুকআপের মাধ্যমে যদি করি, আমাদের তো অবশ্যই একটা তালিকা থাকতে হবে। তো আমাদের এই যে সুপার শপ হোক বা যাই হোক, সেখানে তাদের কাছে একটা তালিকা থাকে না? একটা তালিকা থাকে, সেই তালিকার মধ্যে প্রোডাক্ট আইডিটাও একটা অপশন থাকে যে প্রোডাক্ট আইডি কোনটা। আমরা সেই প্রোডাক্ট আইডিটা এখানে বসাবো, প্রোডাক্ট নেমটা অটোমেটিক এখানে শো করবে, রেটটা অটোমেটিক শো করবে। এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দ্য প্রোডাক্ট নেম শো ডিপেন্ড অন দ্য প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডির উপর ডিপেন্ড করে প্রোডাক্ট নেমটা শো হবে। তো আমরা এর জন্য আমাদের একটা লিস্ট তো থাকতে হবে, প্রোডাক্টের লিস্ট, তাই নাকি? প্রোডাক্টের লিস্ট প্রয়োজন আছে না? আমাদের কাছে প্রোডাক্টের লিস্ট এখানে কি আছে? তো এই মুহূর্তে আমাদের একটা প্রোডাক্ট লিস্ট করতে হবে। আমরা এই পাশে একটা প্রোডাক্ট লিস্ট করে নেই। প্রোডাক্ট লিস্ট করার জন্য প্রোডাক্ট আইডি লিখলাম, প্রোডাক্ট নেম লিখলাম এবং রেটটাও লিখে দিলাম। প্রোডাক্ট আইডিটা আমরা ভ্যালিডেশন হিসাবে যে কয় ডিজিট যেভাবে যা বলছে সেভাবেই একটা আইডি লিখবো। এখানে আমাদের কয় ডিজিটের কথা বলছে? 5 ডিজিট এবং ইউনিক নাম্বার। আমরা 5 ডিজিটের কিছু প্রোডাক্ট আইডি তৈরি করি। তো 5 ডিজিটের কিছু প্রোডাক্ট আইডি তৈরি করতে গেলে আমাদের এখানে যেহেতু ডিজিটাল লার্নিং ল্যাব DLL12 এই হচ্ছে আমাদের প্রথম প্রোডাক্ট। এইভাবে করে আমি 10টা প্রোডাক্টের নাম এখানে নিলাম, ঠিক আছে? প্রোডাক্ট নেম সেই অনুযায়ী 10টা প্রোডাক্ট নেম নিব। ল্যাপটপ, মাইক্রোফোন, USB পেন ড্রাইভ, USB স্টোরেজ, এরপরে মনিটর, বানান ভুল গেছে মনে হয়, STRO, যা হয় হোক সমস্যা নাই। মনিটর, তারপরে কি হতে পারে? মাউস, কিবোর্ড, প্রিন্টার, স্ক্যানার। আমরা এই কয়েকটা প্রোডাক্ট লিখলাম, সেই প্রোডাক্টের কয়েকটা রেট এখানে লিখে রাখি। এটুকুকে একটু আলাদা জায়গায় রাখলাম। ল্যাপটপের রেট দিলাম 50,000, মাইক্রোফোন 2000, USB স্টোরেজ 1000, মনিটর 12,000, মাউস 400 টাকা, কিবোর্ড 800 টাকা, প্রিন্টার 22,000 টাকা, স্ক্যানার 8,000 টাকা, স্পিকার 5,000 টাকা। আমরা একটা কি করলাম, এটা আমাদের মতো করে নিজেরা যেমন খুশি তেমন একটা ডেমো ডাটা তৈরি করলাম, তাই নাকি? এটা শুধু ডেমো ডাটা, এইটুকুই থাকুক। এটুকু আমরা রাখছি এজন্য আমরা যেন এখানে প্রোডাক্ট নেমটা লিখলে প্রোডাক্ট নেমটা প্রোডাক্ট রেটটা অটোমেটিক শো করে। বুঝতে পারছি? তো আমরা এই কাজটা করে ফেলছি, কিন্তু প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন এটা করিনি, তাই না? প্রোডাক্ট আইডি ভ্যালিডেশনটা করতে হবে। কোথায় করব প্রোডাক্ট আইডি ভ্যালিডেশন? এই জায়গাটুকুতে, এই জায়গাটুকু সিলেক্ট করলাম এবং ডাটা মেনুতে ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে যাব কাস্টম, আমরা এন্ড দিয়ে শুরু করব, ব্র্যাকেট ওপেন, কাউন্টি আগে দিতে পারি, লেন দিতে পারি, যেটাই সমস্যা নাই। লেন আগে দেই, সমস্যা কি? লেন ব্র্যাকেট ওপেন,
এটা ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল 5 ডিজিট যেন হয়, দিলাম, কমা, কাউন্ট ইফ ব্র্যাকেট ওপেন, এই সম্পূর্ণ রেঞ্জ লক করলাম, কমা দিয়ে প্রথম রেঞ্জটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, লেস দ্যান 2 ব্র্যাকেট ক্লোজ। ক্লিয়ার? আমরা এটুকু প্রত্যেকটা প্রজেক্টে যখন এটা দেখব তখন আমাদের অটোমেটিক হয়ে যাবে ধারণা। এটাই হবে ইউনিক এবং লেন্থ মানে ডিজিট ভ্যালিডেশন দুইটার জন্য এই একই ফর্মুলা প্রত্যেকটা জায়গায়। এখন এখানে দুই একটা প্রোডাক্ট কোড লিখলাম একটা প্রোডাক্ট কোড, এরপরে আরো একটা কোড লিখলাম, এরপরে এখানে আরো একটা কোড লিখলাম। যদি সেম কোড লিখতে যাই আমাদের কোডটা নিবে না। কেন নেবে না বুঝতে পারছেন? এখন এই কোডের উপরে ডিপেন্ড করে আমরা প্রোডাক্ট নেমটা চাচ্ছি। এবার একটু দেখেন, ভি লুকআপ এর মাধ্যমে আমরা এটা করব। আমরা জানি লুকআপ ভ্যালু কোনটা হবে, এই বাম সাইডের এটা লুকআপ ভ্যালু, কমা, টেবিল অ্যারে, এই টেবিল দিব না এইখানে দিব, এই পুরো টেবিলটা দিয়ে দিলাম। অবশ্যই লক করব, রেঞ্জ সবসময় লক করা ভালো, কমা, কলাম ইন্ডেক্স নাম্বার কোনটা চাচ্ছি, কলাম ইন্ডেক্স নাম্বার আমি এখানে প্রোডাক্ট নেমটা চাচ্ছি, কত কত দিব, 2, কমা, 0 ব্র্যাকেট ক্লোজ। এই সেম ভিলুকআপ আমাদের এখানেও করতে হবে। ভিলুকআপ লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা, এই আমাদের টেবিল অ্যারে, টেবিলটাকে লক করে দিব, কমা, কত হবে, 3, 0 ব্র্যাকেট ক্লোজ। এইটাকে নিচ পর্যন্ত নিয়ে নিলাম, এটাও নিচ পর্যন্ত নিয়ে নিলাম, এইটুকু। আমি এখানে কোনো একটা প্রোডাক্ট নেম চেঞ্জ করব, 14 পরিবর্তে আমি 16 দিব। 16 একবার আসে নিবে না, 15 দিচ্ছি। 15 অনুযায়ী যে প্রোডাক্টটা সেটা কি চলে আসছে, এইখানে 20, এইটুকু আমরা এই মুহূর্তে দেখি না, এটা আমাদের দরকার না, এটা বাদ। এই মুহূর্তে এইটুকুতে কাজ। এইখানে আমি 19 নম্বর প্রোডাক্টটা নিতে চাচ্ছি, 19 নম্বর কোডের প্রোডাক্টটা নিব। আমার চলে আসছে রেট এবং প্রোডাক্ট নেম সহ। এটা মনে করেন 10 নম্বর প্রোডাক্টটা নিব। আচ্ছা 10 নম্বর তো কোনোটা রাখি না, 11 রাখছি নাকি, 12 থেকে শুরু। তো 12 থেকে শুরু হলে এই 12 দেখা যাচ্ছে, 13 দিব, 13তেও একটা প্রোডাক্ট আসছে, 14 দিব, 14তে প্রোডাক্ট আসছে, এবং প্রোডাক্ট নেম এবং রেট সহ। আমরা বুঝতে পারছি ব্যাপারটা? তো আমাদের এই প্রোডাক্ট নেম শো করতে যদি বলা হয়, আমাদের প্রোডাক্ট নেমের উপরে আমরা এভাবে করব, ভি লুকআপের মাধ্যমে করতে পারি। তো এবার আসলো কোয়ান্টিটির ব্যাপারে। এখানে বললো দ্য প্রোডাক্ট নেম শো, এটা আমরা করে ফেলছি। ইউজ পিস ইন কোয়ান্টিটি, পিস ব্যবহার করতে হবে কোয়ান্টিটিতে, ঠিক আছে? এখন এইখানে যদি আমি এই ইউএসবি পেন ড্রাইভ এটা নিতে চাই 5 পিস লিখে দিলাম। তো আমাদের এই কোয়ান্টিটির সাথে রেট গুণ করেই তো অ্যামাউন্টটা হবে। আমরা এই কোয়ান্টিটি গুণ রেট, আমাদের এটা এমন দেখাচ্ছে। এমন দেখানোর কারণ কি, এটা হচ্ছে 3 পিস বা 4 পিস, এটা হচ্ছে 2 পিস। বা এইখানে টেক্সট আছে, আমাদের টেক্সট থাকতে পারবে না। টেক্সট যদি না থাকে তাহলে এখানে গুণ হবে, তাই নাকি? কিন্তু এখানে পিস ব্যবহার করতে বলছে। আমরা পিস কিভাবে ব্যবহার করব, এই সম্পূর্ণটা সিলেক্ট করে করব। সম্পূর্ণ সিলেক্ট করে এই জায়গা থেকে কাস্টমে যাব এবং এই জেনারেল লেখা এর পরিবর্তে আমরা একটা @ দিব এবং হ্যাশ দিব। আচ্ছা হ্যাশ দিলেও হবে, সমস্যা নাই, হ্যাশ দিলেও হবে। এবং একটা ইনভার্টেড কমা, একটা স্পেস, পিস লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে ওকে দিব।
আমরা কি করেছি এখানে সম্পূর্ণ সিলেক্ট করে এই যে জায়গাটুকু এইখানে পিসের আগে একটা স্পেস দিয়েছি কেন বুঝতে পারছেন? আমরা ওই হ্যাশ মানে বোঝা যায় এখানে কিছু নাম্বার হবে এবং নাম্বারের পরে একটা স্পেস তারপরে পিসটা রেখেছি। আমরা যদি এই হ্যাশ না রেখে @ রাখতাম তাতে হতো কি কোনো একটা টেক্সট বুঝাতো। @ মানে টেক্সট বুঝায়, হ্যাশ দিয়ে নাম্বার বুঝায়। তো আমরা দেখলাম যে পিস লিখলাম, রেটও লিখলাম, অ্যামাউন্টটা চলে আসলো। এবার আসলো আর একটা ব্যাপার, ইউজ বিডিটি সাইন ইন অ্যামাউন্ট। অ্যামাউন্টে বাংলাদেশি টাকার চিহ্ন বসাতে হবে। তো তার মানে আমরা এই রেটেও বসাতে পারি, শুধু অ্যামাউন্টেও বসাতে পারি। যেহেতু রেটও একটা টাকার ব্যাপার, আমরা দুইটাই বসাতে পারি নাকি? সম্পূর্ণটুকু সিলেক্ট করব, কারণ এইটুকু সম্পূর্ণই টাকার, তাই নাকি? এখান থেকে করে দিব কারেন্সি। কারেন্সি করার পরে হলো কি ডলার। আমরা অ্যারো সাইনে গেলাম, অথবা এই যে কাস্টমে গেলে হবে না, এই কারেন্সিতে থাকা অবস্থায় সিম্বল, এই সিম্বল আমি যেটা চেঞ্জ করে দিব সেই সিম্বল হবে। এখন এই সিম্বলে বাংলাদেশটা কোন জায়গায় থাকে? বাংলাদেশটা এখানে সার্চ দেওয়ার কোনো অপশন নাই। এই যে বাংলাদেশটা কোন জায়গাটায় থাকে আমরা একটু ধারণা নিয়ে নেব যে এই জায়গাটা থাকে, এখান থেকে এই জায়গায় আসলে বাংলাদেশটা পাবো। তাহলে খুঁজতে কি অসুবিধা কম হবে। দু একবার যদি ব্যবহার করা হয় তাহলে বাংলাদেশটা কোন জায়গায় থাকে ধারণা চলে আসবে নাকি? বাংলাদেশটা সিলেক্ট করে ওকে ক্লিক করে দিলাম। আমাদের বাংলাদেশি টাকার সাইনটা দেখা যাচ্ছে খুব ছোট, কারণ কি বলতে পারেন? এটার কারণ হচ্ছে আমরা যে ফন্টটা ব্যবহার করেছি এই ফন্টে বাংলাদেশের টাকার সাইনটা ছোট রাখা হয়েছে, অন্যান্য সবকিছু মানে বড় রাখা হয়েছে। আমরা যদি ফন্টটাকে চেঞ্জ করি, আমরা একটু দেখি প্রয়োজন, নিখোঁজ ফন্ট বাদ দিয়ে আমরা একটু ক্যালিব্রি ফন্টটা ব্যবহার করি, যেটা আমরা সবসময় ব্যবহার করি। এবার কি দেখা ঠিক আছে? ক্যালিব্রি ব্যবহার করলে সব ঠিক থাকে। তো আমরা টাকার সাইন পেলাম, কোয়ান্টিটি পেলাম, আমরা এই পর্যন্ত সব ঠিকঠাক আগাচ্ছি, এটুকু বুঝতে কারো অসুবিধা নাই। এরপরে বলছে ডিসকাউন্ট বেসড অন গ্র্যান্ড টোটাল। ডিসকাউন্ট হবে টোটালের উপরে। এখানে কিছু ইস্যু আছে। আমরা ইলেকট্রিসিটি বিল যে করেছিলাম মনে আছে, ওটার সাথে কিছু রিলেটেড আছে। এখানে বলা হয়েছে 5 লাখ অথবা তার উপরে যদি কোনো ভ্যালু হয় সেটা 9%, 3 লাখ এর উপরে যদি হয় সেটা হচ্ছে 3%, এবং 3 লাখের নিচে হলে 1%। তো আমরা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি। 3 লাখের নিচে হলো 1% পর্যন্ত, 3 লাখের উপরে গেলে 3%, এবং 5 লাখ থেকে উপরে গেলে 9%। তো যদি আমরা চিন্তা করি কোনো এক ব্যক্তির অ্যামাউন্ট হয়েছে 4 লাখ টাকা, ঠিক আছে? তো তাহলে সে কত পার্সেন্ট ভ্যাট দিবে? সে 3% ভ্যাট দিবে, তাই না? এই ভ্যাটটা প্রশ্নে বিস্তারিতভাবে বলা থাকবে যে প্রথম 3 লাখে 1%, পরবর্তী 1 লাখে 3% কিনা। বুঝেন না ব্যাপারটা? যদি 10 লাখ টাকা কারো অ্যামাউন্ট থাকে, সেই 10 লাখ অ্যামাউন্টের প্রথম 3 লাখের নিচ পর্যন্ত যে অ্যামাউন্ট সেখানে 1% হবে, এবং 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত যে অ্যামাউন্ট সেখানে 3% হবে, এবং 5-এর উপরে যে আরো 5 লাখ আছে সেই 5 লাখের হবে 9%। ক্লিয়ার বিষয়টা? যদি এমন বলা থাকে তাহলে সেভাবে করবো, যেমন ইলেকট্রিসিটি বিল আমরা যেভাবে করছিলাম মনে আছে। আর যদি ডিরেক্টলি বলা থাকে যে এই অ্যামাউন্ট ওভার করলে সকল মিলে পার্সেন্টেজ 9 হয়ে যাবে বা সকল মিলে পার্সেন্টেজ 3 হয়ে যাবে, তাহলে সেটাও করতে পারবো। তার মানে আমরা এটাও দুইটা পদ্ধতিতে শিখবো, ভুলটাও শিখবো সঠিকটাও শিখবো। আগে ভুল শিখবো? আচ্ছা, ভুলটা আগে শিখি তাহলে। এই আমাদের টোটাল অ্যামাউন্ট, ল্যাপটপ না কিনলে অ্যামাউন্ট বাড়বে না, তাই না? মাত্র হয়েছে কত? 21 আর 22,600 টাকা, আমাদের লাখও পার হয় নাই। তো ল্যাপটপ হচ্ছে 12 নাম্বার তালিকায় না, আর 12 নম্বরে আমি 4 পিস ল্যাপটপ বা 3 পিস ল্যাপটপ নিয়ে নিলাম, আমাদের টাকা বেড়ে গেল।
তো এই টাকার সম্পূর্ণ টাকাটা যোগ করেই তো গ্র্যান্ড টোটালে আসবে। গ্র্যান্ড টোটালে এসে অল্টার ইকুয়াল দিলে সম্পূর্ণটা যোগফল হয়ে যায়। অথবা যদি আমরা চাই যে অল্টার ইকুয়াল দিব না, আমরা সাম ব্র্যাকেট ওপেন এই শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের যোগফলটা কি হয়ে গেছে। এই জায়গাটায় আমরা টাকার সাইন দেইনি, তাও আসছে কেন বলতে পারেন? পাশাপাশি ছিল রিলেটিভ রেফারেন্সের মাধ্যমে, উপরে যে ফরম্যাটটা ছিল নিচে ওই ফরম্যাট চলে আসছে। ঠিক আছে, এবার আসলাম ডিসকাউন্ট। ডিসকাউন্টের বেলায় আমরা ভুলটা যদি আগে দেখি তাহলে কিভাবে করব? ইফ ব্র্যাকেট ওপেন, এই সেলটা এখন সিলেক্ট করতে পারতেছি না, একটু ঝামেলা না? F22 আমরা লিখে দিতে পারবো, অথবা এইটা থাকা অবস্থায় এই সেলটাকে যদি একটু বড় করে দেই তাহলে এবার কিন্তু হচ্ছে, এবার পারতেছি, বুঝতেছেন? সেলটা একটু ছোট যদি থাকে তাহলে এবারও যদি হচ্ছে, আর একটু ছোট থাকলে হয়তো, এই যে এবার হচ্ছে না। এবার কি আমাদের লেখার নিচে চলে গেছে, ঢেকে গেছে, অনেকে স্যার সিলেক্ট করতে পারি না, বইলা দেন কিভাবে করব, তাই না? ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট, এই সেল গ্রেটার দেন ইকুয়াল যদি গ্রেটার দেন ইকুয়াল 5 লাখ হয়, ডিরেক্টলি করে দেই 5 লাখ হয়। 5 লাখ হয়েছে, বেশি হয়েছে একটা। এখানে প্রশ্ন কি, 5 লাখের উপরে হলে 9%। তো 5 লাখ যদি হয়, মানে আমরা বুঝাইলাম যে 5 লাখ অথবা 5 লাখ থেকে উপরের কোনো নাম্বার যদি এটা হয় তাহলে কি হবে? তাহলে এই সেলে যা থাকে তার 9% হবে। আমরা বুঝছি এটা? কমা দিলে ভ্যালু ফলস, ভ্যালু ফলস কি দিব? আমরা আবার ইফ দিব ব্র্যাকেট ওপেন। এবার বুঝাবো এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল যদি 3 লাখের উপরে হয়, যদি 3 লাখের উপরে হয় তাহলে হবে এই সেল ইনটু 3%, কমা আবার ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দেন ব্যবহার করব, লেস দেন 3 লাখ, 3 লাখের নিচে হলে 1%, লেস দেন 3 লাখ টাকা, কমা তাহলে কি হবে? তাহলে এই সেল ইনটু 1%, অন্যথায় 0 ব্র্যাকেট ক্লোজ। আমরা আমাদের এই জায়গাটায় ডিসকাউন্ট কত টাকা সেটা বের হয়ে গেছে। আমাদের দশমিকের পর 2টা শূন্য আছে, আমরা 2টা শূন্য বাদ দিয়ে দেই, তাহলে দেখতে আর একটু ছোট মনে হবে, ক্লিন মনে হবে। তো এই মুহূর্তে এখানে কত পার্সেন্ট হয়েছে? 1% হয়েছে। 1,67,600 টাকার 1%-এ 1676 টাকা হয়। এটা কি আমরা বুঝি? যদি কোনোভাবে এই টাকাটা 3 লাখের উপরে চলে যেত, যেমন এইটা 5 পিস না কিনে 8 পিস কিনতাম, 4 লাখ হয়েছে, সব মিলিয়ে 4,17,000। এবার কি 1% হয়েছে? এবার কত হয়েছে? 3%। কারণ আমরা একটু দেখি ম্যানুয়ালি, 4,17,600 ইন্টু 3% করলে যা হয় এই হচ্ছে সেই ভ্যালু, 12,528। তো আগের বার ছিল 1%, এবার 3% হয়ে গেছে। যদি এটা কোনোভাবে 12 পিস হয়ে যায়, সব মিলিয়ে এবার 6 লাখ। এবার কি কত পার্সেন্ট বলতে পারেন? এবার একটু দেখি চেক করে, 6,17,600, আগের বার যেহেতু 3% ছিল, এবারে যদি সে 3% হয় তাহলে তো এটা হয়, কিন্তু আমাদের হয়ে গেছে 55%, 55,000। তার মানে এটাই কাজ করেছে এই 9%-এর এইটা। আমরা বুঝতে পারছি এটা? তো আমাদের প্রশ্নে যতটুকু যেভাবে ছিল আমরা সেই অনুযায়ী করে ফেলছি। প্রশ্ন অনুযায়ী আমরা আগাই আরো। ভ্যাট বলা হয়েছে 3.5% ফিক্সড, ভ্যাট 3.5% ফিক্সড, ভ্যাট
কিসের 3.5%? এই গ্র্যান্ড টোটালের 3.5%। আমরা সব সেন্টার করে দেই। এই মাঝখানে একটা টাকার সাইন নাই, এটা কি টাকার সাইন কিভাবে আনতে পারি? টাকার সাইন আনার শর্টকাট ওই কি এই মুহূর্তে এখানে বলেন তো? আমরা কি ওই জেনারেল থেকে ওই নাম্বার ওইভাবে যাব না? রিলেটিভ রেফারেন্স তো এখানে নাই অলরেডি, পরে তো আসে নাই। এবার এটার ক্ষেত্রে আসে নাই, উপরেরটা আসছে নিচেরটা আসছে, এটার ক্ষেত্রে আসে নাই। এখন এটাই কিভাবে আনতে পারি? আমরা কি ফরম্যাট পয়েন্টার ভুলে গেছি? এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট পয়েন্টার, নিচেরটা ক্লিক করে দিলাম, হয়ে গেল। এবার দেখে না কেউ, এটাই টাকা হয়ে গেল, এটাও টাকা হয়ে গেল, কিন্তু এটাই টাকার সাইনটা আসলো না। এই উপরেরটা সিলেক্ট করে, এই ফরম্যাট পয়েন্টার সিলেক্ট করে নিচেরটা সিলেক্ট করে দিলাম, ফরম্যাট ওইখানে যে ফরম্যাটটা ছিল এইখানে সেই ফরম্যাটটা চলে আসছে, ফরম্যাট কপি হয়ে গেছে। আমরা ফরম্যাট কপি করেছি না, এই ফরম্যাট পয়েন্টার ব্যবহার করেছি না, এই ফরম্যাট পয়েন্টার। এবার আমরা আসলাম টোটাল অ্যামাউন্টে। টোটাল অ্যামাউন্টটা কিভাবে বের করব? বলেন কি করব? এইটা বুঝেন নাই কে কে? এই যে যেটা বলা হইলো যে আমাদের ডিসকাউন্ট যাবে গ্র্যান্ড টোটাল থেকে বাদ, তার সাথে ভ্যাট যোগ হবে, এইটা বুঝেন নাই কে কে? আমরা আমরা এই টাকার প্রোডাক্ট কিনেছি, আমাদের ডিসকাউন্ট দিছে, এইটা ডিসকাউন্টটা বাদ যাবে, কিন্তু আমাদের ভ্যাট দিতে হবে, ভ্যাটটা আমাদের যোগ হবে। সব মিলিয়ে যে ভ্যালু হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে আমাদের নিট ভ্যালু বা নিট টোটাল, নাকি? এটা হয় নিট টোটাল, উপরেরটা গ্র্যান্ড টোটাল হয় না, উপরেরটা হয় জাস্ট টোটাল, তাই নাকি? এটা হওয়ার কথা, অথবা এইটা হয় গ্র্যান্ড টোটাল। তো আমরা এটুকু বুঝলাম, ওই তো নিট অ্যামাউন্ট বা টোটাল যাই হোক হতেই পারে। এই আমাদের টাকা, কত টাকা এখানে? এইখানে ইন ওয়ার্ড লিখে দিয়ে এটা কি লিখতে পারবো? 5 লাখ 83,632 টাকা অনলি। এই টাকায় যদি অনলি হয় তাহলে তো আমার টাকা কিছুই না, তাই না? আচ্ছা, আমরা বুঝছি ব্যাপারটা। এই যে নিচে লেখাটা, এটা কিন্তু আবার এই জায়গাটায় একটু বোল্ড করা আছে না? আমরাও কিন্তু বোল্ড করে দিলাম। যাই হোক, আমাদের কিন্তু এই অনুযায়ী, এই জবটা অনুযায়ী আমাদের কাজ কিন্তু শেষ। এই প্রিন্ট প্রিভিউ সুন্দর হয়েছে না? আচ্ছা, পেইড লেখাটা লিখে দেব, তাই না? আমাদের স্যাম্পলে এই যে পেইড লেখাটা আছে, এই পেইড লেখাটা আবার কিভাবে লিখবো? টাকা না পাইলে তো আমি পেইড লিখবো না। আচ্ছা, পেইড আমি লিখি এখানে, পেইড লিখলে এভাবে হয় নিচে, এটা সেন্টার করলাম, সেন্টার হলো, কিন্তু এটার মতো তো হলো না। আমি এটাকে বোল্ড করি, বড় করি, ওইটার মতো করে করি, এটার মতো হলো, লেখার সাইজ হলো, কিন্তু বাঁকা তো হলো না। বাঁকা কিভাবে করব বলেন? এই অ্যালাইনমেন্টের এখানে এই যেটা দেখা যায় ওরিয়েন্টেশন, এই জায়গাটায় ক্লিক করে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, এটাকে যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ করি এভাবে হবে, কাউন্টার ক্লকওয়াইজ করলে এভাবে হবে। এই যে কাউন্টার ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ, এটা কি বর্ণনা দিয়েছিলাম আপনাদের? আচ্ছা, তো আমরা সেই অনুযায়ী এখানে
পেইড কথাটাও লিখে দিলাম। তো এই যে ফাইলটা হলো, এই হচ্ছে আমাদের স্যাম্পল ফাইল, তাই নাকি? এই আমাদের স্যাম্পল, আর এই হচ্ছে আমাদের ফাইল। আমাদের ফাইলটাকে যদি প্রিন্ট প্রিভিউ দেখি, কন্ট্রোল পি ক্লিক করলেই প্রিন্ট প্রিভিউ, এই হচ্ছে আমাদের ফাইল। ঠিক আছে সব দিক থেকে? একদম 100% একুরেট আছে তাহলে লোগো? আচ্ছা দাঁড়ান, আপনাদের লোগোটাও ব্যবস্থা করে দিই। চেঞ্জ পিকচার দিস ডিভাইস। সবাই একটু খেয়াল করি, আমরা যে যা করছি ওটুকু রাখি। এখন একটু দেখি, আমাদের এখানে ডেট ফরম্যাট দিতে বলছে, আমরা ডেট ফরম্যাট দিয়েছি। আমাদের এখানে বলে দিল শুধুমাত্র 2024 সাল, এখানে 2026 সাল এন্ট্রি করা যাবে, 2026 সাল বাদে অন্য কোনো সাল এন্ট্রি করা যাবে না। সেক্ষেত্রে এখানে কি করা যেতে পারে? ডেট ভ্যালিডেশন কিভাবে করব? ডাটায় গিয়ে ভ্যালিডেশনে যাব, এখান থেকে এনি ভ্যালুর পরিবর্তে যাব ডেট, এবং বিটুইনের পরিবর্তে ইকুয়াল যাব। ইকুয়াল হলে তো ওই ডেট বাদে আর কোনো ডেট এন্ট্রি হবে না। বিটুইন বলতে এত থেকে এত, আর ইকুয়াল বলতে যে কোনো একটা। আমাদের যদি বলা হয় 2026-এর পরবর্তী যত ডেট আছে সব এন্ট্রি হবে, পুরনো ডেট এন্ট্রি হবে না, তাহলে কি করব? হ্যাঁ, তাহলে গ্রেটার দেন দিব। কিভাবে দিব দেখি একটু। ডেট বিটুইনের পরিবর্তে গ্রেটার দেন আজকের ডেট দিয়ে দিব, বা 2025-এর শুরু বা 2026-এর শুরু দিয়ে দিব। যেহেতু 2026 কথা বলেছি, 2026 সালের 1 তারিখ থেকে আমি দিয়ে দিলাম এই তারিখের পরবর্তী ডেট সব এন্ট্রি হবে। এখন প্রশ্ন হলো, এই তারিখ কি এন্ট্রি হবে? ওই তারিখ আমার এন্ট্রি হয় নাই, কারণ কি? আমরা ওই তারিখের পরবর্তী তারিখগুলো এন্ট্রি নেওয়ার একটা ভ্যালিডেশন দিয়েছি। আমরা গ্রেটার দ্যান ইকুয়ালটা ব্যবহার করলে তাহলে ওই তারিখটা সহ পরবর্তী দিনগুলো এন্ট্রি হবে, তাই নাকি? তো আমরা এটা করলাম, সমস্যা নাই, ঠিক আছে। আমাদের আরেকটা ভ্যালিডেশন বললো, আমরা একটু ক্লিয়ার করে দেই। আমাদের আরেকটা ভ্যালিডেশন বললো, এই ইনভয়েসটা যেদিন আমরা তৈরি করব, যে দিন আমরা ইনভয়েসটা তৈরি করব সেই ডেটটা এন্ট্রি হবে, সে ছাড়া অন্য কোনো ডেট এন্ট্রি হবে না। এমন হতে পারে না আমি ইনভয়েসটা আগে করে ফেলেছি, আজকে ডেলিভারি দিচ্ছি, অথবা আজকে করে ফেলেছি পরে ডেলিভারি দিব। তো এমনটা যেন না হয়। ইনভয়েসের মূলত সিস্টেম হচ্ছে, যখন প্রোডাক্ট কিনে তখন ইনভয়েস দিয়ে দেয়, তাই নাকি? আমরা কোনো প্রোডাক্ট নিলে তখনই ক্যাশ মেমো বা চালান দেয় না? চালান কি 2 দিন পরে দেয়, অথবা আগে কি চালান দেয় পরে প্রোডাক্টটা নেন? দেয়, এটাও হয়, সেটা হচ্ছে অন্য সিস্টেমের। কিন্তু আমরা চাচ্ছি এমন যে, যে দিনের ইনভয়েসটা দিব সেই দিনের ডেটটাই এন্ট্রি হবে, তার বাইরে কোনো এন্ট্রি হবে না। না, আজকের তারিখ কত? 2 তারিখ, তাই নাকি? ওই সরি 10 তারিখ। 10 তারিখ এন্ট্রি হবে, অন্য কোনো এন্ট্রি হবে না। আমরা যদি এমন করতে চাই, ধরি আমরা করে দিলাম এরকম, ডেটে গিয়ে ইকুয়াল করে 10 তারিখ করে দিলাম, 10/02/2026, ধরেন আজকে করে দিলাম 10 আমার এন্ট্রি হয়েছে। এই ইনভয়েসে কাজ তো আমি 10 তারিখে করবো না, আগামীকালকেও করব। আগামীকালকে যখন 11 করে কাজ করতে যাব তখন তো এন্ট্রি হবে না, তাহলে কি এটা হবে? তো এটার জন্য আমরা কিছু ট্রিক্স খাটাতে পারি। আমরা টুডে ফর্মুলা জানি, টুডে আমরা শিখেছিলাম, টুডে ওপেন ক্লোজ আজকের ডেটটা দেখায়, অথবা নাও ক্লিক করি ইকুয়াল NOW ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন বর্তমান এই মুহূর্তে টাইম ডেট সহ দেখাচ্ছে নাও। আর টুডে মানে হচ্ছে আজকের দিনটা, আজকের দিনটা এন্ট্রি হবে, তাছাড়া অন্য কোনো কিছু এন্ট্রি হবে, মানে আজকের দিনটা এটা। তো এই আজকের দিনটা, এটা টুডে, আমরা এটা শুধু ডেট ফরম্যাটে নেই, এই মুহূর্তে শুধুমাত্র ডেট ফরম্যাটে নেই। ওই ইয়াটা
মিনিট আওয়ার বাদ দিয়ে দেই। কি কি নিলাম? ওই যে ডেট ফরম্যাটে নেওয়ার সুযোগ উপায় কি এটা এটা জানি আমরা, ডিডি ওয়াই এটা দিয়ে শুধু ডেট ফরম্যাটে নিয়ে নিলাম। এই মুহূর্তে শুধু এটাই দেখাচ্ছে। এইটা ইকুয়াল যদি আজকের ডেটটা লিখি তাহলে কি ট্রু আসবে না ফলস আসবে? ফলস আসছে। আজকের ডেট তো হয় নাই। আজকের ডেটটা যদি লিখতাম, আচ্ছা ফেব্রুয়ারি 02, আচ্ছা তাও আসছে না। আচ্ছা আসার কথা, আচ্ছা যাক, আমরা এখানে টুডে ফর্মুলা কল করে করতে পারি। আমরা ইকুয়াল, সরি, এই জায়গাটায় ডেটে না গিয়ে কাস্টমে গিয়ে আমরা এই জায়গাটায় সব বাদ দিয়ে ইকুয়াল টুডে ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে এন্টার ক্লিক করলে এই জায়গাটা এবার যদি আমরা আজকে 10 তারিখ এন্ট্রি হচ্ছে, এই মুহূর্তে 11 তারিখ আমি এন্ট্রি দিতে, আচ্ছা এন্ট্রি হয়ে যাচ্ছে, এন্ট্রি হয়ে যাওয়ার কথা না। আচ্ছা যাক, এটা আমাদের ওইভাবে প্রয়োজন হবে না আশা করা যায়। আচ্ছা টুডেটা এখানে কাজ করবে না, বুঝতে পারছি। টুডেটা এখানে কাজ করবে না। এখানে কোনো একটা নির্দিষ্ট ডেটের যে ভ্যালিডেশনগুলো আমরা পাই সেইগুলোই আমরা ব্যবহার করতে পারবো। আমাদের পরীক্ষার ক্ষেত্রে থাকতে পারে গ্রেটার দেন, ইকুয়াল, অথবা বিটুইন, অথবা নট বিটুইন থাকতে পারে, যে এই ডেটগুলো এন্ট্রি হবে না। তো আমরা সেভাবে করতে পারবো সবাই, ডেটেরটা পারবো তো নাকি? নাম্বারের ক্ষেত্রে আমরা জানি 11 ডিজিট করতে হবে। আমরা অ্যামাউন্ট যেভাবে বের করার সেভাবে বের করলাম। এবার একটু আসি আমরা টোটালের এই জায়গাটুকুতে। টোটালের ডিসকাউন্টের ব্যাপারে আমরা কি করেছিলাম, যে 5 লাখ টাকার উপরে যদি হয় তাহলে 9%, 3 লাখ টাকার উপরে গেলে 3%, এবং 3 লাখ টাকার নিচে গেলে 1%। তো আমরা একটু এই পাশে হিসাবটা বের করি আগে। 5 লাখ টাকার উপরে গ্রেটার দেন ইকুয়াল 5 লাখ হলে 9%। এরপরে হচ্ছে 3 লাখ, তাহলে 3% নাকি? আর এটা হচ্ছে 1 লাখ লেস দেন, তাহলে 1%। এটা আমাদের বলা ছিল শর্ত হিসাবে, তাই নাকি? তো এখন আমরা ইলেকট্রিসিটি বিল যখন করেছিলাম তখন মনে আছে যে প্রথম 1 লাখ পর্যন্ত 1%, 1 লাখ থেকে পরের 3 লাখ পর্যন্ত 3%, 3 লাখের উপর থেকে 5 লাখ পর্যন্ত 9%, বা 5 লাখের উপর যা হোক 9%। যদি এভাবে করার প্রয়োজন হয় তাহলে আমরা যেভাবে ডিসকাউন্টটা বের করেছি এভাবে হবে না, তখন আমাদের একটু ভিন্ন পদ্ধতিতে করতে হবে। তো সেটা কিভাবে করতে হবে একটু দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল আমরা লেস দ্যানটা থেকেও শুরু করতে পারি। লেস দ্যান ইকুয়াল 1 লাখ, কমা, যদি 1 লাখের নিচে হয় তাহলে এই সেল ইন্টু 1%। আমরা জানি এটা সবাই। অল্টার এন্টার দিয়ে আবার ইফ দিলাম, ব্র্যাকেট ওপেন, আবার এই সেল লেস দ্যান, সরি, গ্রেটার দ্যান, আচ্ছা লেস দ্যান হবে, লেস দ্যান ইকুয়াল 3 লাখ। যদি 3 লাখ বা 3 লাখের নিচ পর্যন্ত হয়, দাঁড়াও গ্রেটার দেন তো দেয়া লাগবে, কিন্তু 1 লাখের নিচে যদি হয় তাহলে তো 1% হবে। 3 লাখের নিচ পর্যন্তই তো 1%। তো আমরা
3 লাখ পর্যন্ত দিতে পারি 1%, এটা বাদ দিয়ে পারি কিনা? 3 লাখের নিচ পর্যন্তই তো 1%, সেটা 1 লাখের নিচে হোক আর 1 লাখের নিচে হোক বা 1 লাখের উপরে হোক, 3 লাখের নিচ পর্যন্ত 1%, আমরা এটা করে দিলাম এখানেই, ইকুয়াল থাকলেও সমস্যা নাই। এর পরের সেল এটা দিলাম, ঝামেলা আছে, গ্রেটার দেন, হ্যাঁ আগে বড়টা লিখবো। যদি আগে বড়টা লিখি তাহলে কি হয় দেখেন একটু, তাহলে দেখেন কি হয়। এই সেল গ্রেটার দেন ইকুয়াল 5 লাখ যদি হয়, এটা হচ্ছে 5 লাখের উপরে হলে, 5 লাখের উপরে হলে কি হবে, 5 লাখের উপরে হলে কি হবে সেটা একটু বের করার জন্য আমাদের প্রথম 1 লাখের জন্য, প্রথম 1 লাখ, এই আমাদের প্রথম 1 লাখ নাকি, প্রথম 1 লাখের জন্য 1% প্লাস দ্বিতীয় 1 লাখ, দ্বিতীয় 1 লাখের 1% হচ্ছে যদি 5 লাখের উপরে যায়, তাহলে আমি হিসাবটা বলছি, 5 লাখের উপরে গেলে, 5 লাখের উপরে গেলে প্রথম 1 লাখের জন্য 1%, পরের 1 লাখের পরের যেগুলো আছে সেটা হচ্ছে 3 লাখ পর্যন্ত নাকি, প্রথম 3 লাখ না, 1 লাখ তো চলে গেছে প্রথমে, 1 লাখের পরে 3 লাখ পর্যন্ত হতে, এটা হচ্ছে আমরা, আমাদের বুঝতে এখনো অসুবিধা আছে, আমাদের এইটা একটু বুঝি। 1 লাখের নিচে যদি হয় তাহলে 1%, তার মানে 1 লাখের উপরে যদি হয়, আচ্ছা আচ্ছা তাহলে 1 লাখের নিচেও তো 1%, আমরা এইটা আমাদের ধরতে হবে যে 1 লাখের নিচে যদি হয় তাহলেও তো 1%, 1 লাখের নিচেও 1%, 3 লাখের নিচ পর্যন্ত 1%, 3 লাখের উপরে গেলে 3%, তো 3 লাখ পর্যন্ত আমাদের 1% বলা যায়। তো 3 লাখ পর্যন্ত যদি 1 লাখ 1% হয় তাহলে 3 লাখ ইন্টু 1%, 3 লাখের পরে 5 লাখ হতে আরো 2 লাখ বাকি, তাহলে বাকি 2 লাখের জন্য 3% প্লাস আমার 3 লাখ আর 2 লাখ 5 লাখ চলে গেছে, এরপরে প্লাস দিলাম ব্র্যাকেট ওপেন করে, এই ভ্যালু থেকে 5 লাখ বাদ দিব, 5 লাখ বাদ দিলে যা থাকবে তার সাথে 9%, এই বুঝছে এটুকু? আরেকবার আমি সম্পূর্ণ ডিলিট করে দেই, এরপরে আমরা থিওরিক্যাল নিয়ে একটু বুঝি। আমাদের লজিক হচ্ছে 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত 1%, এটা বলা হয়েছে, কিন্তু 1 লাখের নিচে যদি থাকে তাহলে কত পার্সেন্ট, ওটাও কি 1%? তাহলে আমরা একটু ভেঙে যদি বলি রেঞ্জ হিসাবে, 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত 1%ই হচ্ছে, তাই নাকি? 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত 3% হচ্ছে, এবং 5 লাখের থেকে বেশি হলে, 5 লাখের থেকে বেশি হলে 9%। এটা তো আমরা বুঝি, এইটুকু যদি বুঝি তাহলে এই অনুযায়ী আমরা এখানে করি, ইকুয়াল ই ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 5 লাখ যদি হয়ে যায়, শুরুতেই 5 লাখটাই গেলাম, যদি 5 লাখের বেশি হয়ে যায় তাহলে প্রথম 3 লাখের জন্য 1%, তার মানে প্রথম 3 লাখের জন্য 1% প্লাস প্রথম 3 লাখ গেল, তারপর 3 থেকে 5 পরের 2 লাখ হচ্ছে 3%, তাহলে এই যে 2 লাখ
এই 2 লাখের জন্য আমি 3% করে দিলাম, এরপরে আবার প্লাস দিলাম। আমার প্রথম 3 লাখে গেল 1%, পরের 2 লাখে গেল 3%, মানে 5 লাখ পর্যন্ত আমাদের শেষ। 5 লাখের পরের যদি হয় তাহলে কি হবে? তাহলে এই সেলে যা থাকবে সেখান থেকে 5 লাখ বাদ গিয়ে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটার হচ্ছে 9%। আমরা ক্লিয়ার? 5 লাখের উপরে হলে 3 রকমের পার্সেন্ট একসাথে যুক্ত হয়ে এরকম ভ্যালু হবে। আমরা ইলেকট্রিসিটি বিলটা যখন করেছিলাম তখন উপর থেকে অল্প অল্প বেড়ে বেড়ে নিচের দিকে বড় হয়েছে, আর এটা কিন্তু উপরেই বড়টা ধরেছি, তাই নাকি? আমরা ইলেকট্রিসিটি বিলটাও বড়টা উপরে ধরে করতে পারবো, সমস্যা নাই। তো আমরা যেটা ধরবো এই গ্রেটার দেন ব্যবহার করছি, যদি লেস দেন ব্যবহার করতাম তাহলে ছোটটা ধরতাম। তো আমরা বুঝতে পারছি প্রথম 3 লাখের জন্য 1% যোগ দ্বিতীয় 2 লাখের জন্য 3% যোগ পরবর্তী যা থাকবে সেটার সাথে 9%। ক্লিয়ার আমাদের ব্যাপারটা? কমা দিয়ে এন্টার দিয়ে আবার ই পেজ দিলাম, ই ব্র্যাকেট ওপেন, এই সেল। এবার যাই হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 3 লাখ যদি হয়, 3 লাখের উপরে যদি হয়, কমা, তাহলে কি হবে? প্রথম 3 লাখ পর্যন্ত তো 1%, তাহলে এই 3 লাখ পর্যন্ত 1%, এইটুকুই তো দিয়ে দিব, আর কিছু। গ্রেটার দেন ইকুয়াল 3 লাখ যদি হয় তাহলে প্রথম 3 লাখ পর্যন্ত 1% দিলাম, প্লাস দিলাম, পরেরটুকুই তো দিয়ে দিতে পারি। পরের 2 লাখের জন্য 3%, এটাও আমরা এখানে দিয়ে দিতে পারি। তাহলে প্রথম 3 লাখ মানে 5 লাখের যদি বেশি হয়ে যায় তাহলে প্রথম 3 লাখের জন্য 1%, পরের 2 লাখের জন্য 3%, এবং বাকি সম্পূর্ণ জন্য 9%। এটা গেল 5 লাখের উপরে গেলে। আর যদি 3 লাখের উপরে যায় তাহলে প্রথম 3 লাখের জন্য 1%, এবং 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত যেতে আরো 2 লাখ বাকি, সেই 2 লাখের জন্য আরো 3%। এই পর্যন্তই আমাদের শেষ 3 লাখের উপরে গেলে। যদি কোনো ক্রমে 3 লাখের উপরে না গিয়ে 5 লাখের উপর চলে যায় তাহলে সে এটাকে ব্যবহার করবে, আর যদি 3 লাখের মধ্যে থাকে তাহলে এটাকে সে ব্যবহার করবে। তিন লাখের উপরে গেলে, আচ্ছা এই জায়গায় একটু ঝামেলা আছে। 3 লাখের উপরে গিয়ে যে সে যে 5 লাখ হবে ব্যাপারটা তো এমন না। ব্যাপারটা কি এমন? তাহলে এইখানে কল করতে পারি ব্র্যাকেট ওপেন দিয়ে এই সেল মাইনাস 3 লাখ ব্র্যাকেট ক্লোজ গুণ 3%। এবার ঠিক আছে? হ্যাঁ, না, আমাদের লজিক অনুযায়ী যেতে হবে। লেস দ্যান আমরা যদি ব্যবহার করি তাহলে এভাবে হবে না, তখন অন্যভাবে হবে। এরপরে কমা দিয়ে আবার এন্টার, আচ্ছা কমা দিয়ে আমরা যখন আবার ইফ কল করব ব্র্যাকেট ওপেন দেব, এরপরে আবার গেলাম এই সেল, এই সেল আমরা প্রথমে 5 লাখে গেলাম, পরে 3 লাখে গেলাম, এখন হচ্ছে 3 লাখের নিচে হলেই তো সব একই। তো এটা গেল 3 লাখের উপরের হিসাবে, এটা গেল 5 লাখের উপর হিসাবে। আমরা এখানে লেস দ্যান 3 লাখ দিয়ে দেই, লেস দ্যান 3 লাখ। তো লেস দ্যান 3 লাখ যদি হয় তাহলে এই সেলে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুর সাথে গুণ হবে 1%, বড় থেকে ছোট। আমি গতকালকে বলছিলাম না যে আমরা সবাই যদি বুঝি তাহলে অ্যাডভান্স আর একটু অ্যাডভান্স ভাবে দেখব। তো আমরা যদি ওই গতকালকের ওইটাই যদি উপর থেকে নিচে যেতাম তাহলে এরকম হতো। আসেন, ভ্যাটের জন্য এখানে যে ফর্মুলা ছিল সেম একইভাবে আছে, এটা কোনো ঝামেলা নাই। গ্র্যান্ড টোটাল আমরা ওইভাবেই বের করব। তো এইটার মধ্যে এখন এই আপনারা এই যে আমি করলাম এই পাশে একটা ডেমো ডাটা করলাম, সেই ডেমো ডাটা দিয়ে প্রোডাক্ট নেমটা শো করাচ্ছি। আপনারা কি করতে পারবেন এটা? এখন
আমাদের ডেমো ডাটা নরমালি করা থাকবে, আমরা নরমালি করব। এটা করার পরে আমাদের এদিকে সব মনে করেন ডিলিট করি টোটালি। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি এখানে দিলে সেই প্রোডাক্ট আইডিতে কোন প্রোডাক্টটা আছে সেটা আমরা এখানে নামটা নিয়ে আসতে যাচ্ছি। কি করব? ভি লুকআপের মাধ্যমে করব। ভি লুকআপ কল করলাম, লুকআপ ভ্যালু হচ্ছে এটা। লুকআপ ভ্যালু কোনটা বুঝতে পারছেন? কমা টেবিল অ্যারে, এই হচ্ছে আমার পুরো টেবিল দিয়ে দিলাম। কমা কলাম ইন্ডেক্স নাম্বার, কলাম ইন্ডেক্স নাম্বার কত দিব? কলাম ইন্ডেক্স নাম্বার 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমরা এইটা যেভাবে করলাম রেটের ক্ষেত্রেও তেমনই করব। ভি লুকআপ, লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে পুরোটা, কমা 3 কেন জানি আমরা, ব্র্যাকেট ক্লোজ। আমরা এইটাকেও নিচ পর্যন্ত নিয়ে আসলাম, এটাকেও নিচ পর্যন্ত নিয়ে আসলাম, তাই নাকি? এখন আমি এইখানে আমি মনে করেন 20 নম্বর প্রোডাক্টটা নিলাম, এইখানে এসে আমি 17 নম্বর প্রোডাক্টটা নিলাম। এই যে রেজাল্টটা দিছে এই মুহূর্তে, এটাকে নিচ পর্যন্ত নিয়ে আসলাম, এটাকেও নিচ পর্যন্ত নিয়ে আসলাম, আমরা ফর্মুলাটা নিলাম। এই জায়গাটায় আমি 12 নাম্বার প্রোডাক্টটা নিতে চাচ্ছি, 12। তার মানে ল্যাপটপ আসার কথা, আমাদের এটা আসলো কেন বলতে পারেন কেউ? এই যে 12, এই প্রোডাক্টটাই তো আমি নিতে যাচ্ছি, এটা নট অ্যাভেলেবল আসলো কেন? একটা জিনিস একটু দেখেন, এটা ডাবল ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি B12 হচ্ছে এইটা, তাই নাকি? এবং I11 থেকে K12 K20 এইটা হচ্ছে এই রেঞ্জটুকু, তাই নাকি? এই রেঞ্জটুকু তো এইটার ক্ষেত্রে এইটুকু হচ্ছে এইটা, আর এই হচ্ছে আমাদের রেঞ্জ। দেখেন তো এই রেঞ্জের ভিতরে ল্যাপটপ আছে কিনা। তার মানে এই তৃতীয়টার ক্ষেত্রে আমাদের এই থেকে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের হয়ে গেছে এইদিকে। এদিকে হয়েছে কেন বলতে পারি? আমাদের রেঞ্জটাকে লক করা হয়নি, এই জন্য এই যে রেঞ্জটুকু, এই রেঞ্জটুকুকে অবশ্যই আমরা ফাংশন 4 ক্লিক করে লক করে নেব। এই জায়গাটায় এই জায়গাটুকুকে আমরা অবশ্যই ফাংশন 4 ক্লিক করে লক করে নেব। লক করলে কি হয় এটা বুঝতে পারছি। তো এই 3টা প্রোডাক্ট আইডি 3টা প্রোডাক্ট নেম আছে, আমরা 3টার বাদে যদি এদিকে না আসি, এবার এনে আসছে কেন বলতে পারেন? লুকআপ ভ্যালু আমাদের নাই, আমাদের প্রোডাক্ট নেম কিভাবে শো করবে? তো এটা আমরা দেখাতে পারি, চাইলে ডিলিট করেও দিতে পারি। আমরা যদি চাই ফর্মুলাটা থাকবে কিন্তু দেখতে পাবে না কেউ, তাহলে এটাকে আবার রিমুভ করতে পারি কিভাবে মনে আছে? ইফ এরর মনে আছে না? এই যে ভ্যালু, এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা ভ্যালু। এই মুহূর্তে ভ্যালুটা হচ্ছে নট অ্যাভেলেবেল, ভ্যালুটা নাই। আমরা এই সম্পূর্ণ ভ্যালুর শুরুতে এসে ইফ এরর কল করে ব্র্যাকেট ওপেন দিয়ে ভ্যালু যেমন আছে তেমন থাকবে, ভ্যালুর পরে কমা দিয়ে একটা ডাবল কোটেশন, ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলে আমাদের আর ভ্যালু এররটা দেখাবে না। কিন্তু এই জায়গাটাও একইভাবে ইফ এরর এবং সবার শেষে ডাবল ইনভার্টেড ব্র্যাকেট ক্লোজ। আমরা ইফ এরর দিলাম। এখন এইখানে যদি কোনো প্রোডাক্ট নেম লিখি, যেমন ধরেন এই
এই প্রোডাক্ট নামটা লিখতে চাচ্ছি, এই জায়গায় লিখবো। চলে আসছে নাম, এই জায়গায় লিখবো। এই জায়গায় তো হবে না, একবার তো একটা লেখা যাবে, দুইবার লেখা যাবে না। এবার এখানে লিখলাম, চলে আসছে। তো তার মানে ইফ এররটা কি আরো অ্যাডভান্স কাজ করে, আরো সুন্দর করে, হাইড করে দেয় আমাদের। কি হাইড করে? আমাদের কোনো ইরর থাকলে সেই ইররকে হাইড করে দেয়। যদিও ইফ এরর হয়তো আপনাদের চাইবে না, কিন্তু যদি চায় আমাদের এভাবে করতে হবে। আমরা বুঝতে পারছি? কোয়ান্টিটিতে কত পিস, যেমন 5 পিস, 4 পিস, এই যে পিসটা আসছে, এই পিসটা আসে কিভাবে? কাস্টমে গিয়ে হ্যাশ ইনভার্টেড কমা স্পেস পিস ইনভার্টেড কমা ক্লোজ, এটা ক্লিক করে দিলে এখানে পিস, কোয়ান্টিটি এগুলো চলে আসে। এখন অ্যামাউন্টটা করব কিভাবে? এই সেল গুণ এই সেল, আমাদের অ্যামাউন্ট চলে আসছে। এখন এখানে ভ্যালু এরর দেখাচ্ছে। ভ্যালু এরর দেখানোর কারণ কি? আমাদের কোনো কিছু ছাড়া কি গুণ হবে? তো তার মানে এখানেও আমরা ইফ এরর দিতে পারি। এই যে যা আছে তার আগেই ইফ এরর দিলাম, ব্র্যাকেট ওপেন, যা আছে ভ্যালু তাই, ব্র্যাকেট ক্লোজ করে ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব। যা ভ্যালু তাই দেখাবে। যদি এরর দেখায় সে জায়গাটায় ফাঁকা দেখাবে। ফাঁকা দেখাচ্ছে, তার মানে ফাঁকা মানে কোনো কিছু না, বাকি সব যেভাবে যোগ হওয়ার কথা, গুণ হওয়ার কথা সেভাবে হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছি? ইফ এরর খুব মানে একটা ফাইলকে গোছানো করে, সুন্দর করে, দেখতে অনেক ভালো লাগে ইফ এরর থাকলে। ইফ এরর না থাকলে, এই এররগুলো এভাবে থাকলে দেখতে খুবই বাজে লাগে। তা আমরা বুঝতে পারছি সবাই? তা আপনারা একটু এটা এই মুহূর্তে প্র্যাকটিস করেন।